নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকে সাফ কথাতে মূলত আলোচনা হবে বাংলার বাজেটকে কেন্দ্র করে। নতুন সরকার ইতিমধ্যেই বাংলায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং যে বাজেট পেশ করেছেন আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, এবং সেই বাজেটে একদিকে যেরকম প্রত্যাশার পাহাড় মানুষের, এবং সেই প্রত্যাশা কতটা পূরণ হলো, কতটা পূরণ করতে পারলেন নয়া সরকার। ডাবল ইঞ্জিন সরকারের আমলে বঙ্গবাসীর কপালে কি সত্যি জুটলো লক্ষ্মী, যা সবটাই নিয়ে হবে আজকের এই সাফ কথাতে আলোচনা। তবে শুরুতেই জানিয়ে রাখবো আজকে আমার সাথে আলোচনাতে থাকবেন, জুড়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই শুভঙ্কর সেন, কো চেয়ারম্যান অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ন্যাশনাল এক্সপার্ট কমিটি জুয়েলারি এবং লাইফস্টাইল থেকে। ঠিক অন্যদিকে থাকবেন সুমিত ঘোষ, তিনি থাকছেন উত্তরবঙ্গ থেকে, টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি। উত্তরবঙ্গ থেকে জুড়ে যাবেন সুমিত ঘোষ। এবং থাকছেন সুরজিৎ পাল, তিনিও উত্তরবঙ্গ থেকে জুড়ছেন, নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক থাকছেন তিনিও। এছাড়াও ডক্টর সুকান্ত ঘোষ, তিনি থাকছেন সহকারী অধ্যাপক, কোচবিহার কলেজের থেকে। সব মিলিয়ে আজকে থাকবে যে আলোচনা, সেখানে আলোচনার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে পরিবর্তনের যে বাংলা, আর সেই পরিবর্তনের বাংলায় একের পর এক ঘোষণা। শুরুতেই যদি জানিয়ে রাখি, তাহলে একদিকে যেরকম ডিএ, ঠিক অন্যদিকে রয়েছে কর্মসংস্থান, একই সাথে থাকছে ইন্ডাস্ট্রি, সঙ্গে থেকেছে বহু রকমের এমএসএমই, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে উত্তরবঙ্গ, সেখানেও ঢালা প্রতিশ্রুতি। সর্বশেষ যদি বলি, বেশ কিছু ক্ষেত্রে কলকাতা সহ 5 জেলার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ বাংলার মানচিত্র থেকে শুরু করে বাংলার সাংগঠনিকভাবে পরিকাঠামো সবেতেই যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের আভাস উঠে আসলো আজকের এই বাজেটের মধ্য দিয়ে। সকাল থেকে সেই ছবি দেখালাম। তবে আমি চলে যাব এই মুহূর্তে আলোচনাতে আমার সাথে জুড়ে গেছেন এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে রয়েছেন দুজন, সুমিত ঘোষ এবং সুরজিৎ পাল, দুজনেই এসে গেছেন, এবং সঙ্গে রয়েছেন ডক্টর সুকান্ত ঘোষ, সহকারী অধ্যাপক হিসেবে থাকছেন। আমি তিনজনকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই শুভঙ্কর সেন, তিনিও চলে আসবেন। শুরু করবো আলোচনা এই মুহূর্তে। যেহেতু বাজেট, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নানান কিছু ক্ষেত্রে লক্ষ্য কতটা হলো উন্নয়ন, সবটাই আলোচনা। তাই আমি একটু সুমিতদার কাছে যাবো শুরুতে। সুমিতদার, স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনার মধ্যে। এবং প্রথমেই জানতে চাইবো, যে বাজেট, আজকের দিনের পূর্ণাঙ্গ বাজেট, বাংলায় পরিবর্তনের বাংলায় এই বাজেটকে কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া কি? এর আগের যদি দেখি যে বাজেট, এবং সেখান থেকে ডিফারেন্স কতটা রয়েছে, সুমিতদা। নমস্কার, প্রথমত ধন্যবাদ জানাই যে আমাদের আজকের বাজেট অধিবেশন শেষ হয়েছে, এবং আজকে বাজেটের যেটা আমরা দেখতে পেলাম, আমাদের যে ডবল ইঞ্জিন সরকারের কাছে আমরা বারবার বলেছিলাম অনেক দিন ধরে যে আমাদের প্রত্যাশা পারদ ঊর্ধ্বমুখী ছিল, তো খুব ভালো বাজেটই হয়েছে বলা যায়। কারণ এই বাজেট একটা আমাদের চাপ শিল্পের যে মধ্যে একটা ইম্প্যাক্ট হবে সেটা কিন্তু বলাই বাহুল্য। কারণ আমরা কয়েকটা বলবো যে, কারণ এগ্রিকালচারাল সেস, তারপরে হচ্ছে আপনার যে ট্যাক্সের রিলিফ, সেটা কিন্তু খুব ভালো দিক। একটা ট্যাক্সি এক্সেপশন অফ সেস আর টি প্রোডাকশন, তারপরে হচ্ছে যে আমাদের ধুঁকতে থাকা শিল্পকে বাঁচানোর জন্য ওয়েলফেয়ারের প্যাকেজ ঘোষণা, সেটা কিন্তু খুব ভালো একটা স্টেপ বলা যেতে পারে। এবং সেটা বাস্তবায়িত হলে আমরা তো আরো আশা করব যে আরো যেন ভালো হোক। আমাদের প্রি বাজেটে আমাদের 20 তারিখে একটা আমরা রিটেন রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম, সেখানে আমাদের উত্তরকোনাতে একটা মিটিং হয়েছিল, সেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ছিলেন। সেখানে আমাদের কয়েকটি বিষয় বলা হয়েছিল। সেখানে যেটা মেনলি ছিল হচ্ছে যে ফোকাস ছিলাম আমরা ফাইন্যান্সিয়াল প্যাকেজ একটা যেন টি ইন্ডাস্ট্রিকে দেওয়া হয়, প্লাস একটা ইন্টারেস্ট সাবভেনশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল লোন, সাবসিডি অন প্লান্ট মেশিনারি, স্পেশাল পাওয়ার ট্যারিফ ফর দ্য টি ইন্ডাস্ট্রি। ফলে আমাদের আজকের যে বাজেটটা, সেটাতে কিন্তু অনেক কিছুই পেলাম। একটা দেখলাম ওয়েলফেয়ার বোর্ড, সেখানে এখন এই যে সাপোর্ট গুলো ওয়েলফেয়ার বোর্ড হবে, সেটা ওয়েলফেয়ার বোর্ডটা যদি আমাদের টি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা খুব সুন্দরভাবে বাস্তবায়িত হয়, ক্ষেত্রে একবার বলবো দেখতে পেলাম যে আমাদের রোড ট্রান্সপোর্টের উপরে যেটা welfare measures related to healthcare, housing, social welfare benefits,
সেখানে যে বরাদ্দ হয়েছে, যে মানে যে টাকা বরাদ্দ হয়েছে সেটা যেন আমাদের ক্ষেত্রে খুব মানে মানে আমাদের মানে ব্যবহৃত হয়, তাদের যেন যেন সুবিধা হয়। আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়, যেটা বাজেট 2024 যেটা অ্যানাউন্স হলো, সেটা আপনার মানে আজকে যে স্ট্যান্ডার্ড অফ ওয়ার্কার ফ্যামিলি, একটা স্ট্যান্ডার্ড নেওয়া যায়, এটা খুব ভালো। আশা করছি এই ঘটনাটা সকলের একটা বাস্তবতা হবে। আমরা মানে আরেকটা আমরা সেটা হচ্ছে রিভাইভাল অফ গার্ডেন, যেখানে কিছু গার্ডেন স্টেশন অফ গার্ডেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এন্ড কমন সেন্টার, এটা শিক্ষিত হবে। এখানে এক্সপোর্টের জন্য মানে করা দরকার আমাদের মানে আমরা মানে পাঠাতে সেখানে সেটা সেটা তো হয়। প্লাস এখানে বেশ, সুমিতা, মনে হয় কোথাও একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, আমি একটু থামাবো। আমি একটু সুরজিৎদার কাছে যাব। সুরজিৎদা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে নতুন স্বপ্ন তৈরি হয়েছে, বাংলা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, শুধু স্বপ্নই নয়, তার সাথে তৈরি হচ্ছে একাধিক সম্ভাবনা। কিন্তু এবার সেই সম্ভাবনার বাস্তবায়ন কোন পথে হচ্ছে, আমি সুরজিৎদার কাছে যাব। বিগত 15 বছর বা আগের 34 বছর আমরা দেখেছি, কিন্তু বর্তমানে যদি আমি দেখি, এই যে যেটা আর কি, যে বিষয়গুলো সামনে হলো, 5,000 কোটি টাকা আইটি হাবের জন্য হলো বাজেট অ্যালোকেশন করা হলো উত্তরবঙ্গে, বা আইটি ইনস্টিটিউশন, বা আরো রেলওয়ের মেট্রো রেলের হলো সম্পর্ক জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মধ্যে, এই সমস্ত কিন্তু একটা বড় ধরনের একটা ওপেনিং করে দিচ্ছে। আর চা বাগানে যেটা হয়েছিল যে 30% ল্যান্ড হলো বিগত গভর্নমেন্ট হলো অ্যালাউ করেছিল। ধরেন একটা যদি 1,000 একরের প্লান্টেশন হয়ে থাকে, সেখানটায় 30% মানে হলো 300 একর হলো। 300 একর নিয়ে তাহলে কি হবে? একটা রিসোর্ট হবে। তাহলে অল্টারনেটিভ ওখানটা রিসোর্ট হলে কতজন চাকরি পাবে? 300 একর প্লান্টেশনে যে যত আমাদের ওয়ার্কার কাজ পেত, হ্যাঁ, সেই অনুপাতে কিন্তু 300 একরের যদি রিসোর্টও হয়, এত হতে পারে না। আর এত বড় হঠাৎ করেই কোনো চেঞ্জেস আসতে পারে না। তো স্বাভাবিক নিয়মে এই যে 300 মানে আপনার 30% থেকে কমে আবার পুনরায় হলো 15তে আসা হলো, তাতে আমি মনে করি যে এটা মানে সঠিক পদক্ষেপ বর্তমান সরকারের। আর বাস্তবায়নের ক্ষেত্রে উত্তরবঙ্গ তো অবহেলিত ছিল, এটা তো না বলে আর কোনো ভাষা আমি খুঁজে পাই না। কারণ বিগত 75 বছর যদি দেখে থাকেন, যে একটা সময় ব্রিটিশার্সরা যখন চা বাগানগুলো ডেভেলপ করেছিল এবং ফরেস্ট ছিল, ফরেস্ট বেস কিছু ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু তারপরে কিন্তু এগ্রিকালচার বলতে তখন ছিল ধান এবং পাট, কিন্তু ল্যান্ড কনসেন্ট্রেশন ছিল তখন কিন্তু অনেক। মানে এক একজন জোতদার যারা ছিলেন, আমাদের রাজবংশী সম্প্রদায়ের জোতদাররা অনেক ছিলেন, যাদের হাতে এলো 200 বিঘা, 300 বিঘা, 400 বিঘা। ওনারা একটা ফসল উঠালে পরে ওনাদের পরিবার চলে যেত। তো স্বাভাবিক নিয়মে পরবর্তীতে আর কৃষির উন্নয়নের ক্ষেত্রে তারা কোনো ধ্যান দেননি। তারা বোয়াল মাছ খেয়েছেন, আড় মাছ খেয়েছেন, কাটিয়ে দিয়েছেন। আর ধীরে ধীরে পরিবার পরিজন বাড়তে থাকাতে হলো সেই 150 বিঘা জমি ভাগ হতে হতে আজকে এসে দাঁড়িয়েছে 4 বিঘা 5 বিঘাতে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, ছেলেদের মধ্যে, নাতিদের মধ্যে, পুতিদের মধ্যে ভাগ হতে তো এই জায়গাটা এসছে। ফলে কৃষির এখন বর্তমান অবস্থা উত্তরবঙ্গে খুবই খারাপ পজিশন বলবো আমি। মানে সরকারি পরিসংখ্যান কি বলছে না বলছে আমি যাচ্ছি না তাতে, যে বিলো দ্য মার্জিনাল লেভেল আর অ্যাবাভ দ্য মার্জিনাল লেভেল,
মানে 8টা জেলার মধ্যে হলো 6টা জেলাই কিন্তু হলো বিলো দা মার্জিনাল লেভেল, কিন্তু সরকারি হলো জাগলারি প্র্যাকটিস করে বিগত সরকার অনেক সময় কয়েকটা জেলাকে হলো মার্জিনাল লেভেল করেছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে কৃষি দপ্তরকে ধরেছিলাম, উনি তখন আমাকে বললো, না না দেখুন দাদা, আপনি এগুলো প্রকাশ করবেন না, এটা আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। স্বাভাবিক নামে আর করিনি, সেই পরিসংখ্যানগুলো নিয়ে আর নড়চড় করিনি। কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখেছিলাম যে তখন হলো প্র্যাকটিক্যালি যদি মালদা এবং হলো ওয়েস্ট দিনাজপুর এই দুটো জেলা কিন্তু হলো অ্যাবভ দ্য মার্জিনাল লেভেলে আছে। তার মানে আরেক সুরজিৎ দা, দিনাজপুর আজকে যদি আমরা দেখি গ্রামীণ অর্থনীতি বা তার সাথে কৃষিজ ক্ষেত্রে যে বরাদ্দ করা হয়েছে সেটা কি যথেষ্ট বলে মনে করছেন, না সেক্ষেত্রে আরো কোনো কিছু না না বৃদ্ধি হলে না ভালো হতো? না, এটা যথেষ্ট নয়। আচ্ছা। এটা যথেষ্ট নয়, কারণ কৃষির উন্নতি উত্তরবঙ্গে করতে গেলে পরে প্রথমে করতে হবে হলো এই কনভেনশনাল এগ্রিকালচারাল সিস্টেম থেকে সরতে হবে। কনভেনশনাল এগ্রিকালচারাল সিস্টেম থেকে সরলে পরে তাহলে আপনার কাছে অল্টারনেটিভটা কি আছে? তাহলে আপনাকে হলো ডাইভার্সিফাইড এগ্রিকালচারাল প্রোডাক্ট অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রির একটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে। দ্বিতীয় ক্রিয়েট হচ্ছে যে আমাদের যে রোড নেটওয়ার্কটা মায়ানমারের থ্রুতে হলো টোটাল হলো আমাদের এশিয়ার যে কান্ট্রিগুলোর সাথে কানেক্ট করেছে। তাহলে আমরা যদি ওই দেশগুলো সে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এই দেশগুলোকে তবে থাইল্যান্ড, এগুলোকে যদি বলেন, এদের টোটাল হলো কৃষিজ উপাদান ফিডব্যাক দেয় হলো চায়না। তাহলে আমরা কেন করতে পারি না? আমরা যদি এখানটায় কোল্ড চেন ডেভেলপ করলে ওদের মতন করে ওরা যেই যেই সবজিগুলো খায়, ওরা যেই যে ফসলগুলো খায়, সেটা যদি আমরা এখানটায় কাল্টিভেশন করি, তাহলে আমার হলো ক্যাশ ক্রপসটা কিন্তু আমার ডেভেলপ করে এবং আমাদের কৃষির যে লাভের জায়গায় চলে যাবে। আচ্ছা। কারণ এখানকার জলবায়ু এবং হলো মিনারেল যা কন্টেন্ট আছে আমাদের সয়েলে, কোনো গভর্নমেন্ট কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি বা R&D করেনি, বা এই সিস্টেম গুলো যেগুলো আপনাকে বলছি আমি, সেই সিস্টেম গুলোকে এনে এখানটা ইমপ্লিমেন্ট করা বা এমপ্লয়েড করা ক্ষেত্রে কোনো উদ্যোগ ছিল না। যদি এই তবে এবার গভর্নমেন্টের নতুন যতখানি সরকার এই করেছে। বিষয়ে কতটা পদক্ষেপ নেয় সেটা আমাদেরকে অবশ্যই একটু সময় হয়তো দিতে হবে নতুন সরকারকে। আমি আসবো সুরজিৎ দা, একটু থামাবো। এই মুহূর্তে আমার সাথে শুভঙ্কর দাও জুড়ে গেছেন। শুভঙ্কর সেন রয়েছেন কো চেয়ারম্যান অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের থেকে, ন্যাশনাল এক্সপার্ট কমিটির জুয়েলারি এবং লাইফস্টাইলে থেকে। শুভঙ্কর দা, স্বাগত জানাচ্ছি। আলোচনা আমাদের চলছে এবং এই যে ইন্ডাস্ট্রি নিয়ে যখন আমাদের আলোচনা হচ্ছে, শুভঙ্কর দা শুনতে পাচ্ছেন? শুভঙ্কর দার সাথে কি যোগাযোগ বিচ্ছিন্ন? আমি আরো একবার চেষ্টা করবো শুভঙ্কর দার সাথে যোগাযোগ করে নেবার। তবে অন্যদিকে ডক্টর সুকান্ত ঘোষও রয়েছেন আমার সাথে, আমি একটু সুকান্ত দার কাছেও যাব। না, সুকান্ত দা বা শুভঙ্কর দা কারোর সাথে আমি যোগাযোগ করতে পারছি না। শুভঙ্কর দা কি শুনতে পাচ্ছেন? শুভঙ্কর দা শুনতে পাচ্ছেন? না, এই মুহূর্তে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দুজনের সাথে। সুরজিৎ দা যেমনটা বলছিলেন, বলুন। হ্যাঁ, ফলে আমাদের কৃষিকে যদি যেটুকুন হলো বরাদ্দ বেড়েছে, ডেফিনেটলি কিছু তো উন্নয়ন হবে। যেটা দরকার হলো এখানটা আর এন ডি যদি বলেন যে গভর্নমেন্ট কিন্তু আপনাকে বলবে মোহিতনগর খামার আছে, গভর্নমেন্ট বলবে হলো পুন্ডিবাড়ি আছে, কলেজ আছে, কিন্তু দেখুন যে আছে এইগুলো, কিন্তু কিছু কিছু প্র্যাকটিসও আছে এনাদের। কিন্তু মানে পেইনস্টেকিং প্র্যাকটিস এবং ওই দেশের হলো সম্পদগুলোকে পরিপূরক করে নিয়ে যদি আমরা এই এগ্রিকালচারাল ইনপুটটাকে আমরা ধরে নিয়ে যদি আমরা এই এগ্রিকালচারাল সিস্টেমের যদি চেঞ্জ ঘটাই, তাহলে কিন্তু দেখবেন যে আমাদের ক্যাশ ক্রপস এর কিন্তু অনেক চেঞ্জ এসে গেছে। আমাদের খালি ওই কিছু সবজি, কিছু ধান এবং কিছু পাটের উপরে নির্ভরশীলতা থাকবে না। তো ওইটা চেঞ্জ হয়ে গেলে কৃষি কিন্তু আপনার মার্জিনাল লেভেলের উপরে যদি ওঠে, বেশ। তাহলে দেখবেন যে এই উত্তরবঙ্গের যে বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট গুলো যেগুলো অ্যাসার্ট করেছিল বিগত দিনে, এর পেছনে তো কারণই ছিল হলো অর্থনৈতিক হলো দুর্বলতা।
অর্থনৈতিক দুর্বলতাকে যদি আমরা কাটিয়ে উঠতে চাই তাহলে ডেফিনেটলি আমাদের এগ্রিকালচারকে এগিয়ে গ্রামীণ নিয়ে যেতে হবে। অর্থনীতিকে তো জোর এগ্রিকালচার দিতেই হবে এবং মজবুত করতে হবে। আমি আবারও একটু থামাবো, একদম। এই মুহূর্তে শুভঙ্কর দা আবারও এসে গেছেন। শুভঙ্কর দা এবার শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুভঙ্কর দা, এই যে আমাদের আলোচনা হচ্ছে বাজেট নিয়ে, সুরজিৎ দা দাবি করছিলেন যে গ্রামীণ অর্থনীতি সেটাকে আরো জোর দিতে হবে, তবেই গিয়ে আমাদের সমগ্রভাবে সামগ্রিকভাবে উন্নয়ন সম্ভব রয়েছে। তবে এই যে বাজেট আজকে যে খাতে বরাদ্দ বৃদ্ধি হলো, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, ছোট বড় শিল্প, মাঝারি শিল্প, কি মনে হচ্ছে এই বাজেট কতটা প্রত্যাশা ছিল এবং কি পেলেন সেই প্রত্যাশা অনুযায়ী? দেখুন, এতদিন আমাদের স্টেটের যে ইনভেস্টমেন্টের একটা আপকামিং ছিল, মনে করি যে এই বাজেটে যেভাবে বিভিন্ন ভাবে আমাদের ফোর্সের মাধ্যমে পোর্ট তৈরি করা, এয়ারপোর্ট তৈরি করা, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডিসকাশন হচ্ছে যে আরবান প্ল্যান এটা এতদিন ধরে স্টেটে একটা কনসেপ্ট হয়েছিল বড় ইন্ডাস্ট্রিজ আনার জন্য। তো আমার মনে হয় যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার একটা লং টার্ম থিঙ্কিং করেছে এবং দেখছে যে আস্তে আস্তে যদি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু হয়, আস্তে আস্তে স্টেটে অনেক বেশি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস আসার চান্সেস আছে, 1 নম্বর। 2 নম্বর, এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সঙ্গে সোশ্যাল ডেভেলপমেন্টের উপরেও কিন্তু গভর্নমেন্ট ভেবেছে। আমাদের মহিলা ভিত্তিক ভাবনা চিন্তা নিয়েছে, ইউথ ভিত্তিক ভাবনা চিন্তা নিয়েছে, কি করে লোকেদের এমপ্লয়মেন্ট দেওয়া যায়, আনএমপ্লয়মেন্ট যারা আছে তাদেরকেও কিভাবে সাপোর্ট দেওয়া যায় শর্ট টার্মের জন্য। তো আমার মনে হয় যে এডুকেশনও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা কিন্তু পড়াশোনা, সরস্বতী ঠাকুরকে সবসময় একটা ইম্পর্টেন্স দিয়ে থাকি। তো সেইখানে এই বিভিন্ন রকম ভাবে ইউথ, ইয়াং জেনারেশন এবং উইমেনদেরকে মাথায় রেখে কিন্তু অনেক রকম সাবসিডিজ এবং সাপোর্ট দেওয়া হচ্ছে, যেটা সোশ্যাল ডেভেলপমেন্টে ভালো হেল্প করবে। 3 নম্বর হলো আইআইএমস এর দিক থেকে, এইমস এর দিক থেকে এবং বিভিন্ন রকম ভাবে দক্ষিণবঙ্গতে তো আমরা তাও দেখে এসেছি, কারণ কি কলকাতা আমাদের এখানে একটা বড় শহর হিসেবে আছে, দুর্গাপুরে ইনভেস্টমেন্ট হচ্ছে, গ্রোথ হচ্ছে, কল্যাণীতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গ Exactly. যেটা এতদিন ধরে অতটা বঞ্চিতই ফোকাস ছিল, পায়নি, ঠিক। আমার মনে হয় গভর্নমেন্ট ভালোভাবে ফোকাস দিচ্ছে। তো এটা খুব ব্যালেন্স এবং যেগুলো দরকার ছিল অনেকদিন ধরে হয়নি সেটার উপরে গভর্নমেন্ট কাজ করছে এবং আশা করি এটার রেজাল্ট আমরা ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্সের দিক থেকেও অত্যন্ত খুশি এবং আমার মনে হয় একটা ব্যবসাদার ফ্রম বেঙ্গল থেকেও আমরা মনে করি যে এখানে শর্ট টার্ম রেজাল্টও আসবে এবং লং টার্মে আরো ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। মানে এই বাজেটকে কি আপনারা তাহলে ভিশন একেবারে বলেই উল্লেখ করবেন, মানে ভিশন ডকুমেন্ট যেটা আমরা দেখে থাকি বিজেপি সরকারের, এটা কি তাহলে সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে? নিশ্চয়ই। দেখুন, এতদিন সেন্টারের সঙ্গে আমাদের অ্যালাইনমেন্টটা ছিল না বলে অনেক রকম ফান্ডস সেন্টারের থেকে যেগুলো আসার ছিল সেগুলো আটকে ছিল। সেগুলো এলে কোথাও না কোথাও স্টেটের একটা বেনিফিট আসবে, 1 নম্বর। 2 নম্বর, গভর্নমেন্ট গ্রিন এনার্জি, সেমিকন্ডাক্টরস এইগুলো নিয়েও কথাবার্তা বলেছেন, উইচ ইজ দ্য ইন্ডাস্ট্রি অফ দ্য ফিউচার। সো আমাদের এখানে পশ্চিমবঙ্গে যদি এরকম পিপিপিতে এই বিভিন্ন ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রিজ আমরা করতে পারি গভর্নমেন্টের সঙ্গে, আমার মনে হয় সেটা স্টেটের জন্য এবং আমাদের স্টেটের লোকেদের জন্য, সিটিজেন্স অফ বেঙ্গলের জন্য খুব ভালো এমপ্লয়মেন্টের জেনারেশন ফিউচারে আসবে। আমাদের ইয়াং জেনারেশন যারা বাইরে চাকরি করার জন্য চলে যায় তারা কিন্তু আমাদের স্টেটের মধ্যেই থেকে কাজ করতে পারবে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মেলবন্ধন তৈরি হওয়ার ফলে এগিয়ে যাবে আরো বাংলা। আগামী দিনে আমরা সেই আশাটুকু তো রাখতেই পারি অবশ্যই। আমি একটু ব্রেকের সময় হয়ে গেছে, আমি থামাবো শুভঙ্কর দা, ফিরছি একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, চলে যাব আলোচনাতে। আমি আবারও সুমিতদার কাছে যাব। সুমিতা, আপনি চায়ের ব্যাপারটা নিয়ে তুলে ধরছিলেন এবং অত্যন্ত কোথায় কি লাভ হলো, কি লোকসান সবটাই তুলে ধরছিলেন, কিন্তু বক্তব্য হচ্ছে যে বাজেটে যদি বলি, আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে ঋণ, প্রচুর বোঝা রয়েছে বাংলার ইতিমধ্যে ঝুলিতে। আর এই যে ঋণের বোঝা, যেখানে প্রায় 8,15,000 কোটির বেশি, কিভাবে এই ঋণটাকে মেটানো সম্ভব? এই ঋণ তো তাহলে দিনের পর দিন বাড়তেই থাকবে, কি মনে হচ্ছে? কারণ আপনি যদি আমাদের প্রি বাজেটে মেমোরান্ডাম যেটা আমরা দিয়েছিলাম, প্রপোজাল ছিল, সেটাতে কিন্তু আমরা বলেছিলাম, দেখুন ওয়েস্ট বেঙ্গলে অর্গানাইজ টি প্রোডাকশন যেটা হয় মোটামুটি অ্যারাউন্ড 170 মিলিয়ন কেজি, এবং সেখানে যদি আমাদের লোনের যদি রিকোয়ারমেন্ট, তাহলে কিন্তু মোটামুটি ধরুন তার পার কেজিতে মোটামুটি 100 টাকার উপরেই যাবে, এবং টোটাল লোন আমাদের কিন্তু মোটামুটি অ্যারাউন্ড 2000 ক্রোডসের মতো দরকার ইন্ডাস্ট্রিকে যদি বাঁচানো হয়। তো সেইখানে যদি আমাদের এইটা যদি লোনের বোঝাটাকে কমাতে হয়, তো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল লোন কিন্তু আমাদের
যেটা আমরা প্রতিফলিত হয়েছে সেটা দেখতে পেলাম, সেটা আমি সুরজিৎ বাবু বললেন যে আবার উনিও আমাদের আগের উনিও যেটা ব্যাখ্যা করলেন আর কি ওনারা, সেখান থেকে সম্যক দৃষ্টিতে দেখুন, একটা সরকার নতুন এসছে। আমাদের আমাদের এত বছর ধরে আমরা কিন্তু অনেক কিছু আমাদের বলেছি, তার রিফ্লেকশনটা কিন্তু সেইভাবে চার শিল্পকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি আমাদের তো একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছি। সিজনাল ইন্ডাস্ট্রি, আমাদেরকে 9 মাস প্রোডাকশন হয়, 3 মাস বন্ধ থাকে। যেমন ক্রপ ইন্স্যুরেন্স, আমি যদি এটাকে দেখি একসাথে তো সব পাওয়া যাবে না, এটা আমাদের একটা দাবি ছিল ক্রপ ইন্স্যুরেন্স। আর সুইজারল্যান্ডের ক্রপ ইন্স্যুরেন্সের ম্যাটারে কিন্তু একবার চিন্তা ভাবনা করা হয়েছিল। সেই তাগিদটা যদি আবার আসে আমরা আমাদের ভালো হবে। আজ ধরুন ওয়েলফেয়ারের যে মানে ম্যাটার এসছে, সেইটা তো সোশ্যাল ক্ষেত্রে আজকে যদি আমি ধরে তাহলে 13 কোটি টাকা পর প্রকল্প, সেখানে বেনিফিশিয়ারি নতুন ভাবে যেটা সঠিক বটে, কিন্তু একটা সরকার একসাথে লাভ পারবে সেইখান থেকে ধরুন আমাদের একটা আমি বিষয়গুলো ঠিকভাবে পেলাম না, তাহলে বলবো যে এটাকে আর প্রতিফলিত করা ছিল। যেমন বন্যার নিয়ন্ত্রণ, একটা বন্যার নিয়ন্ত্রণের জন্য আমরা দুদিন ধরে ধরুন আমরা বলে আসছি যে আমাদের যে বন্যার নিয়ন্ত্রণের জন্য যে অ্যাডজাস্টেন্ট চা বাগানের অ্যাডজাস্টেন্ট যে নোটগুলো আছে 2000 অক্টোবর মাসে ভয়াবহ হয়েছে, বড় বড় কার্ডে ভুটানের জল সেই জায়গার প্রোটেক্ট মেজারে বরাদ্দটা আরো যায় এবং সেইখানে মাধ্যমে যদি দেখা যায় এখান থেকে অনেক কিছু করার আছে। আর কমিশনে সরকার আমাদের রাজ্য হয়েছে, যদি এটাকে ইনক্লুড হয়েছে তো সেটা তো ভালো। আর একটা হচ্ছে আমরা দেখুন চায়ের বাঁচানোর জন্য একটা আপনি ঋণের বোঝা বলছেন, একটা লোনের ব্যাপার বলছেন, তার সঙ্গে একটা রিলেটেড প্রোডাকশন। আজকে প্রোডাকশনটা আবার লেভেলে করতে গেলে ধরুন আমার স্পেশালিটি এবং বেশিরভাগ চা বাগান এর উপরে নির্ভর। আজকে গোটা উত্তরবঙ্গ বিশ্বের বড় চা বাগান, আমাদের বড় চা বাগান ক্ষেত্রে যদি বলি মানে 73-68 চা বাগান আছে। এই যে ক্লোজ গার্ডেনের ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা এবং যে একটা সাপোর্ট ওয়েলফেয়ার সাপোর্ট দিকে আসছে, এটা বাস্তবায়িত হয় তো ভালোই হবে। এবং আজ 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এটারও যেন আমরা সুযোগটা থেকে বঞ্চিত না হয়। বোর্ডকেও আবার পুনর্জীবন করার জন্য এগিয়ে আসা হয়েছে। প্লান্ট মেশিনারি আপনার আমাদের যে ধরুন এই প্রোডাকশনের ক্ষেত্রে দুটো পার্ট, একটা গ্রিন অর্থোডক্স আর একটা স্পেশালিটি, তার যে প্রোডাকশন কস্ট মোটামুটি আপনার 20-30% হায়ার দেন সিএসসি। সেখানে যদি একটা ইনসেন্টিভ প্যাকেজ আমাদের বাজেটে ছিল, সেটা যদি করা যেত সেটা ভালো হতো। আমরা সাবসিডি নিয়ে বলেছিলাম, পেন্ডিং সাবসিডি, একটা স্পেশাল কোন স্কিম আরো দরকার, যেটা কিন্তু একদিনে তো হবে না। কিন্তু নতুন আমাদের গভর্নমেন্ট এই যে চিন্তা ভাবনা নিয়ে যে পজিটিভ থিঙ্কিং নিয়েছে, সেটাকে আমরা ভালোই বলবো। এবং আমাদের একদমই তাই। আমি একটু থামাবো আবারও সুমিত দা, এই মুহূর্তে সুকান্ত দা এসে গেছেন। সুকান্ত দা শুনতে পাচ্ছেন? সুকান্ত দা, আজকের বাজেট ওভারঅল যদি দেখি যে পশ্চিমবঙ্গের অর্থনীতির রোড ম্যাপ এবার কোন দিকে এগোবে বা কি মনে হবে, কি মনে হচ্ছে আজকের বাজেট দেখার পর? আজকে বাজেট দেখার পর আমার মনে হয় ইন্ডাস্ট্রির তরফ থেকে আমরা খুবই পজিটিভলি এই সুকান্ত দা জিনিসটাকে দেখছি। একটু থামাবো, আমি সুকান্ত দার কাছে আছি। 4,38,775 কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেট। সেখানে কৃষিতে হয়েছে, প্রাণী সম্পদ উন্নয়নে হয়েছে, তোমার কৃষি বিপণনে হয়েছে, অনগ্রসর শ্রেণী উন্নয়নে হয়েছে, সুন্দরবন বিষয়ক বাজেটে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গ উন্নয়নে বাজেটে বরাদ্দ হয়েছে, শিল্প বাণিজ্য শিল্পোদ্যোগে হয়েছে, এবার মাদ্রাসা শিক্ষাও কিন্তু হয়েছে, যেটা নিয়ে কিন্তু সমালোচনা অনেকেই করে যে বিজেপি সরকার এলে সংখ্যালঘু উন্নয়নে বা মাদ্রাসার উন্নয়নে বরাদ্দ হবে না, কিন্তু দেখা যাচ্ছে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা শিক্ষাও কিন্তু বরাদ্দ হয়েছে, পঞ্চায়েত গ্রামোন্নয়নও বরাদ্দ হয়েছে। এবার একটা বিষয় মাথায় রাখতে হবে যে এবার বাজেটে কিন্তু অনেকগুলো প্রত্যাশা রয়েছে, যেমন সরকারি কর্মচারীদের ডিএ, যেটা নিয়ে বহুদিন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন
যে ঘেউ ঘেউ করবেন না, সেখান থেকে দাঁড়িয়ে অত্যন্ত সম্মানের সাথে তিনি কিন্তু বলেছেন 20% বৃদ্ধি, যেটা 1 অক্টোবর থেকে তিনি কার্যকারী করেন। এবার তুমি দেখো আগে সব মিলিয়ে 38%, আগে 18% দিয়ে সরকারি কর্মচারীরা পেত, এখন কেন্দ্রীয় হারের সঙ্গে মোটামুটি 22% একটা ইয়ে থাকছে, পার্থক্য থাকছে। এটা উনি বলেছেন অল্প অল্প করে জানুয়ারি মাসের মিটিয়ে মধ্য দেবেন। দিয়ে তিনি সেটাও মিটিয়ে দেবেন বলছেন। ঠিক। এবার সার্বিকভাবে অসন্তোষটা অনেকটা ইয়ে করা গেল, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে বরাদ্দগুলো উনি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন থেকে শুরু করে 50,000 তিনি চাকরির কথা বলেছেন, যারা মানে বেসিক্যালি শিক্ষকতা এবং শিক্ষাকর্মী নিয়োগে, তারপর 20,000-এর মতো বলেছেন পুলিশ কর্মী নিয়োগ করার বিষয়। এই বিষয়গুলো তো রয়েছে, সঙ্গে ভিলেজ পুলিশ থেকে শুরু করে সিভিক পুলিশদের যে টাকা সেটা বৃদ্ধি করেছে, আশা কর্মীদের 5,000 টাকা করা হয়েছে, বিধবা ভাতা থেকে শুরু করে তারপর যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য ভাতা বৃদ্ধি করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং আমার মনে হয় যে আরেকটা জিনিস খুব ভালো হয়েছে, যেটা স্কুল কলেজের যারা 21 থেকে 45 বছরে যারা স্নাতক রয়েছে তাদের যে টাকাটা দেওয়া হবে, সেটার জন্য বলা হয়েছে যে তারা যদি অন্য কোনো সরকারি কোনো প্রকল্পের নিয়ে থাকে তাহলে পাবে, কিন্তু 1 লক্ষ টাকা যাদের মানে আয়ের থেকে কম থাকবে এবং যারা অন্য কোনো প্রকল্পের সুবিধা নেবে না তারা কিন্তু পাবে। এবং এককালীন 50,000 টাকা মহিলাদের জন্য, মানে যারা বেসিক্যালি পড়াশোনা করবে সেই তাদের ক্ষেত্রে নারীদের মানে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেকেই স্কুল ছুট হওয়া থেকে কলেজ ছুটও হয়, সেখান থেকে অন্তত সরকার চেষ্টা করছে, এগুলোকে ভাতা বলা যাবে না, এগুলো কোনোভাবে সহযোগিতা করা, যেমন যুবকদের জন্য যুব উৎসাহ বলে তিনি বলেছেন। কিন্তু আমার আরো কিছু জায়গা যেগুলো রয়েছে, যেমন টাটা কারখানা টাটা চলে যাওয়ার পর আমরা কিন্তু সিঙ্গুরে যেটা দেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে এটা কিন্তু যারা অনিচ্ছুক কৃষক তাদের কিন্তু বিগত সরকার দিয়ে দিয়েছে। এবার সেই জমিটাকে আরো পুনরুদ্ধার করে কিভাবে তাদেরকে বুঝিয়ে আরো অন্য কোনো জায়গায় হতে পারে, আমার মনে হয় সিঙ্গুরে এটা করলে ভালো হবে, কারণ অনেক আশা নিয়ে মূলত ওখানকার মানুষ জমি দিয়েছিল। এটা একটু দেখা প্রয়োজন। ও টাটা বেভারেজ যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গের চা শিল্প সহ অন্যান্য শিল্পের ক্ষেত্রে একটা জায়গা তৈরি হতে পারে। টাটা মোটরসকে আরো বেশি অন্য কোনো গাড়ি উৎপাদন কারখানা হতে পারে। অসামরিক পরিবহনে টাটার একটা বড় অবদান রয়েছে, সেই ক্ষেত্রে যদি একটা বিমানের পার্টস বা সেই সংক্রান্ত কোনো কারখানা খোলে সেটা উপকার হবে। এবং চা শিল্পের যে বিগত সরকার চা সুন্দরী প্রকল্প নিয়েছিল তার কার্যকারিতা কিন্তু আমরা সেভাবে দেখতে পাইনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে চাতে সবচেয়ে বড় সমস্যা উত্তরবঙ্গ সহ এখানে পেস্টিসাইডও বহু ব্যবহার করা হয়, এবং এটা কিন্তু বিভিন্ন রিসার্চে উঠে আসছে যে ব্রাজিল কেনিয়ার এই যারা চা উৎপাদন হচ্ছে তাদের কিন্তু মূলত গুণগত মানটা অনেকটা বেশি উন্নত হয়ে গেছে। এবং আরেকটা বিষয়, বিদেশে বা ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকায়, সেখানে কিন্তু ভারতের চা সেভাবে আরো বেশি করে গ্রহণীয় হতে পারে যদি পেস্টিসাইড এই জায়গা থেকে চাকে অন্তত বাঁচানো যায়। এটা একটা ঘটনা। এবং আরেকটা বড় ঘটনা যে উত্তরবঙ্গের টি বোর্ড গুলো সেগুলো ফাংশনাল হওয়া প্রয়োজন, এবং চা শিল্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিক রয়েছে তাদের মজুরি ঠিকঠাক ভাবে দেওয়া প্রয়োজন। যে মজুরি তারা পান সেটা কিন্তু সত্যি অত্যন্ত কম। এবং চা শিল্পের যে শ্রমিক রয়েছে তাদের সঙ্গে মিটিং করা, এবং এটাও আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানগুলোতে ভিজিট না করলেও তিনি যতবার এখানে এসেছেন চেষ্টা করেছেন, কিন্তু দেখা গেছে চা বাগানগুলো বন্ধ হয়েছে। এবার এই জায়গাগুলো থেকে যেহেতু ডাবল ইঞ্জিন সরকার বলা হচ্ছে, আমি আসবো, একটু থামাতে হবে আমার। আমি একবার শুভঙ্কর দার কাছে যাব, আরো একবার। শুভঙ্কর দা, শিল্পায়নের ক্ষেত্রে আমরা দেখলাম বাজেটে ঘোষণা তো রয়েছে, কিন্তু সেক্ষেত্রে নতুন বিনিয়োগ, সেই বিনিয়োগের ক্ষেত্রে কতটা সম্ভাবনা দেখছেন? যদিও আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি যে তিনি বলেছেন যে টাটা আসবে, এবার সিঙ্গুরের মাটিতে আবারও ফিরবে টাটা, কিন্তু এই বিনিয়োগের ক্ষেত্রটা কতটা হচ্ছে এবার বাংলাতে? আমার মনে হয় যে এখন যে সেন্ট্রাল আর স্টেট অ্যালাইন্ড হয়ে গেছে, তাতে বিভিন্ন যারা ইন্ডাস্ট্রিজ বা কোম্পানিজ আছে সারা ভারতবর্ষে তারা কিন্তু এখন পশ্চিমবঙ্গতে আসার সেই মানে সাহস বলো বা সেই কনফিডেন্সটা সেটা কিন্তু একটু বাড়বে। তারা মনে করবে যে এখন বেঙ্গল একটা অন্যভাবে এগোনোর চেষ্টায় আছে।
একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু 6th লার্জেস্ট জিডিপি গ্রোথে অলরেডি স্টেটের মধ্যে ছিল, মানে সারা দেশ জুড়ে। তো সেইখানে আমরা যদি আরেকটু সাপোর্ট পেয়ে যাই তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে আমাদের স্টেটটা কিন্তু জিডিপি গ্রোথে আরো এগিয়ে যেতে পারবে। তো আমাদের পজিটিভলি দেখা, ইন্ডাস্ট্রিজ খুব পজিটিভলি নিচ্ছে। এবং আমরা মনে করি যে এই যে পুরো বাজেটটা করা হয়েছে, সুন্দর ব্যালেন্স বাজেট, লং টার্ম, শর্ট টার্ম, সোশ্যাল, ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট। তো মানে 10-এর মধ্যে 8 থেকে 8.5 মার্কস তো দেওয়াই যেতে পারে, এবং খুব শীঘ্রই বিভিন্ন ইনভেস্টমেন্টস আশা করি আমাদের স্টেটে আসতে চলেছে। ইনভেস্ট ছাড়া যদি আরো একটি বিষয় দেখি, একটু মানচিত্রের ক্ষেত্রটা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু অনেক চেঞ্জেস এসছে। কলকাতা এবার নতুন জেলা হতে চলেছে, এছাড়াও আরো অন্যান্য তো রয়েছে, মহকুমা থেকে শুরু করে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কতটা এটাতে ডেভেলপ হবে, বা এটা কি নতুন কোনো ইঙ্গিত, কি মনে হচ্ছে এই বিষয়টাতে? আমার মনে হয় এটাতে কি হবে, অ্যাডমিনিস্ট্রেশন এবং কন্ট্রোল এবং মনিটরিং অনেক ভালোভাবে হওয়ার চান্সেস আছে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গা আছে যেখানে ইন্ডাস্ট্রিজ কিন্তু গ্রো করতে পারে। পুরুলিয়া, মেদিনীপুর, খড়গপুরের এরিয়ায় বিভিন্ন রকম ভাবে আমাদের আইআইটিস গুলি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট আপ ফান্ডের জন্যও গভর্নমেন্ট ভেবেছে যে নতুন যাতে এন্টারপ্রেনার্সরা এগিয়ে আসতে পারে। পশ্চিমবাংলায় এমএসএমইস রে প্রচুর, আজকে সারা দেশের মধ্যে কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ এমএসএমইস আমাদের পশ্চিমবঙ্গতে আছে। তো সেইখানে আমরা যদি তাদেরকে আরেকটু বেশি করে সাপোর্ট দিতে পারি, আমার মনে হয় যে নতুন ইনভেস্টমেন্ট এবং যারা এক্সিস্টিং বিজনেসম্যান পশ্চিমবঙ্গে আছে তারাও কিন্তু সাহসের সঙ্গে আরো ইনভেস্ট করে আমাদের স্টেটটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। বেশ, আমার আরো একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আবারও চলে যাব আলোচনাতে, যেখানে আজকে বাজেটকে কেন্দ্র করে যেরকম প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কতটা পূরণ হলো রয়েছে আমাদের সেই নিয়ে আলোচনা। এবং আমার সাথে যারা অতিথিরা রয়েছেন তারা ব্যক্ত করছেন তাদের অভিজ্ঞতা। আমি একটু সুরজিৎদার কাছে যাব। সুরজিৎ, অতীতের রেকর্ড কেমন ছিল? অতীতে আমরা দেখেছি, যদিও আমরা 15 বছরে যদি দেখি, তাহলে 3বার পূর্ণাঙ্গ বাজেট সম্ভবত পেশ হয়েছিল, এবং তারপর আজকে নতুন সরকারের প্রথম বাজেট। সেক্ষেত্রে অতীতের সাথে যদি দেখি, বর্তমানের একটা ফারাক তো অবশ্যই রয়েছে, এবং সেটাকে কিভাবে দেখছেন? এছাড়া হচ্ছে পশ্চিমবঙ্গের জীবনযাত্রা, সেটাতে কতটা পরিবর্তন আনলো এই বাজেট, বা আনবে? দেখুন, এই মুহূর্তে বাজেটটা তো হয়েছে, কিন্তু আপনাকে কি আসবে, কি আনলো, এইটা হলো আমরা এখন সবই হলো বাজেটের হলো রিফ্লেকশনের উপরে ডিপেন্ড করছে কি কি পরিবর্তন ঘটবে জীবনযাত্রার মধ্যে। এবং এখানটায় ধরুন যে বেশ কিছু, যেমন আইটির ক্ষেত্রে যে 5,000 কোটি টাকার একটা কথা বলা হয়েছে, এবং 5,000 কোটিকে কেন্দ্র করে বিভিন্ন মানে শিল্প গোষ্ঠী এখানটা আইটি হাবটা যদি গড়ে তোলেন, তাহলে তাদের খালি 5,000 কোটি তো গভর্নমেন্টের দিক থেকে আসলো। তাদের ওন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো হয়তো দেখা যাবে 10,000 কোটি টাকা আরো তাদের কাছ থেকেও আসছে। তাহলে এই 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 বিষয়টা কিন্তু 15,000 কোটি টাকায় চলে যাবে। ফলে আপনি আরেকটা জায়গায় আলোচনার মধ্যে যেটা বেরিয়ে আসছিল যে আহ, এই যে মানে মানে এই যে এত ঘাটতি, মানে মানে ঋণের বোঝা 8,15,000 কোটি টাকার যে আপনি কথাটা বলছিলেন। দেখেন, প্রথম হলো নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার যদি কমানো যায়, তাহলে হলো বিরাট একটা হলো পরিবর্তন ঘটে যাবে। ঠিক আছে। 2 নম্বর, দেখুন যে যে এই যে লক্ষ্মীর ভান্ডারে যে পেপারে পাচ্ছি, টিভিতে পাচ্ছি, কি ধরনের হলো অ্যানামলি গুলো হয়েছে, তো সেগুলোকে যদি আপনি মানে বন্ধ করতে পারেন, আপনি অ্যারেস্ট করতে পারেন, তাহলেই দেখবেন যে কিন্তু একটা নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচারের জায়গাটা কমে আসবে। হ্যাঁ, এবার বিভিন্ন ধরনের আছে, কিন্তু আপনি জনগণের যদি আয়টাকে যদি বাড়িয়ে দিতে পারেন, অর্থাৎ ক্ষেত্রগুলোকে যদি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এই যে ফিডেড উইথ দ্য নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, এটা কমে যাবে। এইটা কমে গেলেই দেখবেন যে 8,15,000 যেই ঋণের বোঝাটা আছে, এটা অটোমেটিকলি কমে আসবে। আর যেই এই সরকারটা যেভাবে চেষ্টা করছেন আর কি, যেটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, যেটা মনে হচ্ছে ইনারা একটু প্রোডাক্টিভ এক্সপেন্ডিচারের দিকে একটু নজর দিয়েছেন, এবং এখনই এই মুহূর্তে হয়তো নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার টোটালি স্টপ করতে চাইছেন না বা করছেন না। তো স্টেটের যেই জায়গাটায় অর্থনৈতিক অবস্থা ডামাডোলের মধ্যে আছে, সেই ক্ষেত্রে হলো আমাদের কিন্তু এটা ভাবতে হবে, ওই 3,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা দিয়ে হলো
আপনি কতজনকে ফিডেড উইথ 1,500, 2,000, 3,000 দিয়ে করতে পারবেন? তা আসলে তো একটা লোকের জীবন ধারণের জন্য একটা 2,000 টাকা বা 3,000 টাকা যথেষ্ট নয়। একটা লোকেরই হলো খাওয়ার খরচে হলো আজকের ডেটে হলো 7,000 টাকা লাগে, 6 থেকে 7,000 টাকা লাগে। তা 3,000 টাকা আমি সাময়িকভাবে ধরতে পারি যে তাকে হলো একটা রাহত দেওয়া হচ্ছে, তাহলে আরো 3,000 বা 4,000 টাকা তো তাকে আয় করতে হচ্ছে। আমি যদি আয়ের জায়গাটাই যদি বাড়িয়ে দিতে পারি, 7,000 টাকায় যদি করে দিতে পারি, তাহলে তার মানে আপনি সরকারের বলতে এই চাইছেন যে যে ভাতা নয়, কর্মসংস্থানটা আরো জোর দেওয়া উচিত। একদম একদম কর্মসংস্থানটাকেই জোর দেওয়া উচিত, এবং সংস্থানের মধ্যে দিয়েই কিন্তু আলটিমেটলি হলো স্টেটের উন্নয়নটা হবে। কিন্তু সেখানে স্টেটের সুরজিৎ দা, উন্নয়ন রাজনীতির প্রশ্ন উঠে আসবেই যদি তাই হয়, কারণ ইতিমধ্যে আজকের বাজেটের আমরা শুরুতেই দেখেছি যে পূর্বের যা যা ছিল স্কিম সমস্ত কিছু থাকলো, সমস্ত কিছু চলবে, এবং এর আগে আমরা দেখেছি যে সেটা একটা ভোট ব্যাংক ছিল। এক্ষেত্রেও কি সেটা তাহলে কমে যাবে না? না 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 না, আপনারা ভোট ব্যাংক করছেন। এবারকার হলো ভোটকে যদি দেখেন, হ্যাঁ, যে ব্যাপক একটা পরিবর্তনের হাওয়া বইছিল, হ্যাঁ, তাহলে যদি ভাতাই যদি মূল হতো তাহলে তো এই পরিবর্তন হাওয়া না, আসতো না। ভাতা মূল একেবারেই জনগণ নয়। কিন্তু চাইছে না, কিন্তু জনগণ এই ধরনের ভ্রষ্টাচার চাইছে না, এই ধরনের হলো কাটমানি চাইছে না। অর্থাৎ জনগণের এই সমস্ত অব্যবস্থার প্রতি জিহাদ ঘোষণা করা ভোটের মধ্যে দিয়ে পরিবর্তনের হাওয়াটা এই জায়গাটায়। অর্থাৎ আপনি আমার অর্থনৈতিক মান আমার পড়ে গেছে, আমার আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার কাছে হলো দুটো গাড়ি ছিল, এখন আমি একটা গাড়ি বিক্রি করে দিয়েছি। একটা গাড়ি আমি চালাই, তাও হলো আগের মতো চালাই না, তার বদলে বাইক চালাচ্ছি। তাহলে কেন চালাচ্ছি? অর্থাৎ আমার আয়টা বাড়েনি, এইদিকে আমি হলো আমি আমার একটু খরচা কিন্তু। সুকান্ত দা, যেহেতু আপনি আমাদের সাথে প্রায়ই জুড়ে থাকেন, আজকের এই যে বক্তব্য, আমরা এর আগেও ভাতা নিয়ে আলোচনা করেছি বহুবারই, যে ভাতা কতটা ভোট ব্যাংক বা কিছু। আজকে সুরজিৎ দা যেটা বলছেন, সেক্ষেত্রে আপনি কতটা একমত? দেখুন, মানে আমার মনে হয় যে পুরনো মদ নতুন বোতলে পরিবেশন করার অবস্থা যেন না আসে। মানে এই ভাতা দিয়ে যেহেতু শুরু হয়েছে, আমার মতে যে ভাতা কোনো একটা মানে কোনো মানে একটা অংশের মানুষকে তার কর্ম ক্ষমতা হারানোর জন্য যথেষ্ট। বহুবার মহামান্য আদালত, সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে পর্যবেক্ষণ দিয়েছেন এই ভাতা মানুষের কর্মোদ্যমকে হারিয়ে ফেলছে। সেখানে দাঁড়িয়ে যদি আমি যেটা, যেমন ধরো মহিলাদের সরকারি বাসে একদম ফ্রি করে দেওয়া হয়েছে, এটা না করে অন্তত যারা পিছিয়ে পড়া, ওনারা তো সকল তথ্য একটা জায়গায় নিচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অন্তত মহিলারাই বলছে যারা এই টাকা দিতে পারছে তাদেরটা ফ্রি না হওয়া উচিত। তাহলে এটা যদি করা হয়, মানে আমার মতে সরকার যা সবে মানে হামাগুড়ি দিচ্ছে, এখনই সরকারের বিরুদ্ধে কিছু বলার জায়গা আসেনি। আর যে বাজেটটা স্বপন দাশগুপ্ত করে দিয়েছেন, সেই বাজেটটা কিন্তু সার্বিকভাবে অগ্রগতির বাজেট। কিন্তু আবারও বলছি যে ভাতা সর্বস্বটাকে আস্তে আস্তে করে সরিয়ে ফেলতে হবে। কিন্তু এটাও ঘটনা যে সমাজের যারা ডাউন টোরেন অফ দ্য সোসাইটি, তাদেরকে আপলিফট করবার জন্য মাঝে মাঝে প্রয়োজন হয়। কিন্তু এই পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, তাতে কোচবিহারে বিমানবন্দর তৈরি করে সুপ্রীতি আমরা দেখেছি সেটা ব্যর্থতা পর্যবেসিত হয়েছে। তাতে যাত্রী হচ্ছে না। ওইদিকে বাগডোগরায় যাত্রীর ভিড়ে মানে বাগডোগরা এয়ারপোর্টে সেটা করতে পারছে না বাগডোগরা এয়ারপোর্ট। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বালুরঘাট, পুরুলিয়া, মালদার যদি এয়ারপোর্ট হয় তাতে মানুষের সুবিধে হবে। কিন্তু এয়ারপোর্ট যারা এয়ারপোর্টে হলে তো হবে না। মানুষ একটু আগে যে আমার একজন এখানে বক্তব্য রাখছিলেন, মানুষের কিন্তু ক্রয় ক্ষমতাও বাড়াতে হবে। মানুষ কাছে টাকা পৌঁছে দেওয়ার জন্য জায়গা তৈরি করতে, মানে কর্মসংস্থান। মানে আমি আজকে কল্যাণীতে এয়ারপোর্ট করলাম, বা আমরা আজকে আন্তর্জাতিক মানে স্টেডিয়ামের জন্য শিলিগুড়িতে বহুদিন দাবি করেছে, এটা হোক, এবং ইন্ডোর স্টেডিয়ামও হবে, এটা অত্যন্ত ভালো খবর। কিন্তু কোথাও গিয়ে এই কর্মসংস্থানের জন্য শিল্প প্রতিস্থাপন প্রয়োজন। এবং উত্তরবঙ্গের জন্য সুপ্রীতি বারবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কলকাতার বহু মানুষেরা, ইভেন মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে এখানে একটা ফিল্ম একাডেমি তৈরি করবে, কিন্তু সেটা 20 বাও জলে হয়েছে।
সুতরাং এই যে উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সকে নিয়ে একটা যে ফিল্ম একাডেমি তৈরি করা যায়, এখানে প্রচুর সিনেমার শুটিং হয়, কিন্তু সেই ব্যবস্থা তৈরি হয়নি। এবং আরেকটা বিষয় যে দুর্গাপুজোকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল, আমরা জানি, সেইটাতেও কিন্তু এই সরকার ব্র্যান্ডিং করছে। সুতরাং এটাও কিন্তু ঘটনা যে ওই সরকারের বলে এই শুভেন্দু সরকারের যিনি অর্থমন্ত্রী তিনি এটাকে সরিয়ে দেননি। কিন্তু আবারও বলতে হবে যে বিনিয়োগ বাড়াতে হবে এবং শিল্প গোষ্ঠীদের শিল্প সম্মেলনে শুধু আইওয়াস না করে তাদেরকে অন্তত পরিকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়ার জায়গা রয়েছে। আমি আবারও লাস্ট একটা কথা বলবো যে ভাতা সর্বস্বতার জায়গা থেকে সকলকে রেহাই দিতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে এবং নিউ এডুকেশন পলিসি অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর অনেক নতুন বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নেই, অনেক বিশ্ববিদ্যালয় 12B নেই। এবং শিক্ষার বিষয়টা নিয়ে আমি আসবো সুকান্ত দা, একটু থামাবো। আমি শুভঙ্কর দার কাছে যাবো আরো একবার। শুভঙ্কর দা, এই যে কর্মসংস্থান বাড়াতে হবে এবং যেটা ভাতার কথা বারবার উঠে আসছিল, যে ভাতা নয় কর্মসংস্থানটাই মূল হোক, শুভঙ্কর দার সাথে হয়তো আমার যোগাযোগ দিচ্ছে না। আমি আরো একবার যে বিষয়টার দিকে উল্লেখ করবো যে ইতিমধ্যে যে ছবিটা উঠে আসছে সেক্ষেত্রে ভাতা সর্বস্ব নয়, কর্মসংস্থানকে জোর দিতে হবে। কোথাও গিয়ে নতুন সরকার হয়তো সেই পথে এগোচ্ছে, তবে সময় লাগবে, কারণ পূর্ব থেকে আমরা বেরিয়েছি সবেমাত্র এবং তারপরে প্রথম বাজেট, তাই আরো বেশ কিছু আলোচনা তো থাকছেই আমাদের। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও চলে যাব আলোচনাতেই। আমি যাব এবার সুমিতদার কাছে। সুমিতদা, যেরকম ভাবে ভাতার প্রসঙ্গ উঠে আসছে আজকে, যদিও সেই সঙ্গে কর্মসংস্থানটাকেও প্যারালালি নজর দিতে হবে এবং সেটাকে বাড়াতে হবে, কিন্তু আমার একটি বক্তব্য হচ্ছে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি সেটাও তো হচ্ছে দিনের পর দিন, সেটা তো বাড়ছে জিনিসপত্রের দামের দিক থেকে যদি করি, তা সেই জায়গাতে দাঁড়িয়ে তাকে নিয়ন্ত্রণ করাতে কি এটা সময়োপযোগী বাজেট বলে দেখছেন? সঙ্গে জড়িয়ে রয়েছে এবং আমি এই বাজেটটাকে সমদৃষ্টিতে, যেটা আমি বারবার বলছি, ওখানে একটা বাজেট কিন্তু সবকিছু নিয়েই হয়। সেখানে যদি আমি দেখি যে আমার এখানে যেমন আপনি বললেন এমপ্লয়মেন্ট কি করে জেনারেট হবে, সেখানে তো ইন্ডাস্ট্রিয়াল সাপোর্টের কথাটা আজকের বাজেটে উঠে এসছে। 5,000 কোটি টাকার মতন সেখানে যদি ইনভেস্টমেন্ট যদি হয়, সেখানে ধরুন আজকে ইনক্লুড আমাদের অ্যাগ্রো প্রসেসিং ইউনিট গুলো ইনক্লুড করেছে, রোড কানেক্টিভিটি ট্রান্সপোর্টেশনের ব্যাপারগুলো রয়েছে, সেটাও তো ইকোনমি একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের পার্ট। এইমস, তারপরে আইআইটি, প্লাস সবথেকে বড় কথা লজিস্টিক, যেটা আমাদের যে ইন্টিগ্রেটেড লজিস্টিক পার্ট, যেটা এইখানে আজকে যদি মাল্টি মডেল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়েছে, যে একটা ওয়্যার হাউসিং প্লাস আমাদের এই ধরনের আমাদের যে কমন টি প্রসেসিং সেন্টার সেগুলো নিতে হবে, প্রসেসিং জোন, এগুলো সবই এর সঙ্গে পার্ট। মুদ্রাস্ফীতির সঙ্গে যদি এটাকে ব্যাখ্যা করি, তাহলে কিন্তু এইভাবে দেখবো আমাদের চা শিল্পে ধরুন আজকে সব শিল্পেরই কষ্ট বৃদ্ধি, মূল্যবৃদ্ধি তো প্রতিদিন বাড়ছে, তার সঙ্গে প্রোডাক্টের কস্ট, সেটাকে যদি আমি মেলবন্ধন করাতে না পারি, তাহলে একটা সময় আসবে যে অবশ্যই এর সঙ্গে এমপ্লয়মেন্ট, অর্থনীতির তো মেন ব্যালেন্সটাই হচ্ছে একটা ইকো ব্যালেন্স যে মোড, যেটা টানাটাকে যদি আমি একটা সমতা বজায় রাখি, তাহলে কিন্তু সব দিক থেকে আমাকে বজায় রাখতে হবে। মানে বাজেটের অ্যালোকেশনটাকে নিয়ে শুধু ভাবলে হবে না। আমার ধরুন আজকে আমি যদি বলি 14,000 কোটি টাকা অ্যালোকেশন রুরাল এমপ্লয়মেন্টে হয়েছে, বরাদ্দ হয়েছে, তো সেইটাও তো একটা ধরুন এটার একটা পার্ট, যে তাতে যদি আমার মুদ্রাস্ফীতির সঙ্গে আমার আয় ব্যয় সমতা, আমার খরচা সেভিং সব জড়িয়ে আছে, ফলে আমাদের সমতা একটা রাখতে হবে। সমতা না রাখলে কিন্তু এটা করা যাবে। ফলে আমার যেটা মনে হয় এই বাজেটের যে প্রতিফলনটা আগামী দিনে, কারণ আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা আমাদের বলেছিলেন যে একটা পজিটিভ থিঙ্কিং এবং রেশনালিস্টিক ভিউজ দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে করাটা দরকার। বেশ, আমার যেহেতু সময় শেষ হয়ে আসছে, আমি সুমিতদা একটু থামাবো। সুরজিৎ দা এবং সুকান্ত দা দুজনের কাছেই যাব, একেবারে সংক্ষেপে উত্তর নেব। প্রথমেই সুরজিৎ দা, কি মনে হচ্ছে শুভেন্দু সরকারের এই বাজেটে অর্থনীতির চাকা এবার কতটা গড়াবে বাংলার বুকে? এই বাজেটে অর্থনৈতিক চাকা দ্রুত গতিতেই গড়াবে, কারণ এটা ফিসক্যাল ডেফিসিটটা যদি দেখেন তাহলে এটা অনেকটাই কন্ট্রোল করা আছে এবং এটাকে আরো ত্বরান্বিত হবে যদি হলো আমি যেটা বললাম আপনাকে, নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচারটাকে যদি কন্ট্রোল করা যায়। 2 নম্বর হলো এই
চাকরির স্কোপটা অনেক বাড়বে। ঠিক। মানে আইটি হাবের ইনভেস্টমেন্ট প্লাস হলো আইটি গঠন, এইমস আসা, বিভিন্ন যে রেলওয়ের যে শিলিগুড়ি জলপাইগুড়িতে মেট্রো সিস্টেমটা, এইভাবে যদি টোটালটাই যদি দেখেন, ফরেস্ট আয়গুলো কিন্তু বাড়বে, কৃষিও ক্ষেত্রেও কিছু আয় বাড়বে। তাহলে আয় যদি বাড়ে আপনার, সেই ক্ষেত্রে যেইগুলো ভাতা সর্বস্ব সরকার যে মমতা দেবী যেভাবে চালিয়েছেন, হ্যাঁ উনি তো ভাতা দিয়ে দেবী বানিয়ে রেখে দিয়েছিলেন সবাইকে, হ্যাঁ কর্মবিমুখ করে দিয়েছিলেন। তাতে করে হলো নেশা বেড়েছে, তাতে করে হলো বিভিন্ন জিনিস হলো অসাধু কর্মকাণ্ড গুলো বেড়েছে। দিস ইজ দ্য পলিসি, মানে পলিসির জন্যই হয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত টোটালটাই হলো পলিসিতে সবাই হলো শেষ হয়ে গেছিল। তো স্বাভাবিক নিয়মে এই সরকারের কাছ থেকে এই জায়গাটা দৃঢ়ভাবে আশা করতে পারি ওই ধরনের ব্যাপার এদের মধ্যে থাকবে না। এবং 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 এটা ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে এই শুভেন্দুবাবুর সরকার ডেফিনেটলি কিছু করে দেখাবে। এবং ওয়েট অ্যান্ড সি করতে হবে, প্রথম একদমই তাই। 6 মাস কিন্তু আপনাকে আমাকে সবাইকে টাইম দিতে অপেক্ষা হবে। করতে হবে এবং এই বাজেট নিয়ে হয়তো এখনই সেভাবে ভালো খারাপ বলাটা সম্ভব হচ্ছে না। আমি সুকান্ত দার থেকেও একেবারে সংক্ষেপে উত্তর নেব। সুকান্ত দা, কি বলবেন একেবারে শেষ বাজেট নিয়ে ওভারঅল? দেখো, পূর্বতন সরকারের যে ঋণের বোঝা সেটাকে কাটিয়ে উঠে স্বপন দাশগুপ্ত এটা বলেছেন, মাননীয় অর্থমন্ত্রী, যে মূলত নতুন করে কোনো করের বোঝা মানুষের উপর না চাপিয়ে রাজস্ব অন্য জায়গা থেকে যদি কোনো রাজস্ব আদায় করা এবং পরিকাঠামোগত উন্নয়ন এর উপর গুরুত্ব দেয়। এবং দেখবে যে কেন্দ্রীয় বাজেটেও কিন্তু পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হয়েছে। ঠিক। এবার আমার যে সমস্যাটা, আমি যদি শিক্ষার ক্ষেত্রে বলবো, শিক্ষা যেমনটা বলছিলেন, যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেগুলোর দিকে নজর দেওয়া উচিত। অবশ্যই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রাম বাঁকুড়াতে হবে, আদিবাসী বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু যেগুলো নতুন আছে সেগুলোর পরিকাঠামো উন্নয়ন, অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ এবং বিভিন্ন সায়েন্সের ডিপার্টমেন্টের বিভিন্ন যে ল্যাব, তার আরো বেশি উন্নতি প্রয়োজন, যেগুলো কিন্তু তৃণমূলের আমলে একদম তথৈবচ অবস্থায়। এই জায়গাটা দেখতে হবে এবং নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যারা মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যুক্ত হওয়ার জন্য প্রয়োজন কর্মসংস্থান, গবেষণার সুযোগ, সেটা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতি অনেকগুলোতে রয়েছে। সেই দুর্নীতি মুক্ত একটা মানে শিক্ষা ব্যবস্থা তৈরি করার দিকেও মনে হয় এই বাজেট থাকবে এবং বিশাল পরিমাণ টাকা বিভিন্ন জায়গায় বরাদ্দ করা হয়েছে। সেখান থেকে আদিবাসী উন্নয়ন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই যে উন্নতি হবে সেটা আমরা আশা অবশ্যই রাখতেই পারি। আজকের ওভারঅল যে বরাদ্দ আমরা দেখলাম সমস্ত খাতে। সুকান্ত দা, ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সুমিত দা এবং সুরজিৎ দা, তিনজনকেই, সঙ্গে শুভঙ্কর দাও ছিলেন কিছুক্ষণ আগে অবধি। আমি চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে সাফ কথায় থাকার জন্য। তবে আলোচনা হলো বাজেট নিয়ে, তবে আগামী দিনে বাংলা কোন পথে এগোয়, বাংলার অর্থনীতির চাকা ঠিক কিভাবে গড়ায়, সেদিকে লক্ষ্য নজর থাকবে বঙ্গবাসীর। শেষ করছি সাফ কথা এখানেই, পরবর্তীতে দেখুন সংবাদ।